রেড ভলান্টিয়ার্সের কার্যকলাপগুলো সারা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি। এই কার্যকলাপে আমরা উপকৃত হয়ে আমরা বন্ধুগতভাবে রেড ভলান্টিয়ার্সের টিম গঠন করেছিলাম কয়েকদিন আগে আমাদের তারাপদের ভবনে। তারপরে দেখলাম আমাদের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে টিম গঠন হয়েছে, যেমন রুদ্রপুরে হয়েছে। রুদ্রপুরে হচ্ছে এই রেড ভলান্টিয়ারদের নিয়ে আমাদের ডাক্তারবাবু একটা কর্মশালা করেছে। তো সেই রকম অনুকরণে আমরা আমাদের দক্ষিণ কলকাতা বা আমাদের বাকি যে অঞ্চলগুলো আছে রান্না মুদ্রা এই সব জায়গাগুলো নিয়ে আমরা আজকে গম্ভীরভাবে রেড ভলান্টিয়ারের টিম তাদের সামনে ডাক্তারবাবু একটু আসবে এই কর্মশালাকে নিয়ে। আমি এটা তুলে রাখছি। প্রথমে বলি, প্রথম দুপুরবেলা এটা 3 নাম্বার কর্মশালা। তুমি বলছি আমি খুব দিগ্গজ নয়, আমি একদম বিরাট জেনে গেছি এরকমটা নয়, কিন্তু আমার যতটুকু জ্ঞান আমার সিনিয়র দাদাদের থেকে, ডাক্তারি এখন তো সবটাই করোনা কেন্দ্রীয়, তাদের থেকে যে ইনপুট পাচ্ছি সেটা নিয়েই প্রথম বলি। প্রথম যেটা না বললেই নয় সেটা হচ্ছে, দেখো বাবু, তোমরা সব আমার ছেলে মেয়ের বলছি, বেশিরভাগই সব। তোমরা যে কেন ভোর থেকে এত উদ্দীপনা পাচ্ছ সেটা আমার ভেবে এই বলছি, আমার লোকগুলো খারাপ হয়ে যাচ্ছে, একটু বাড়িয়ে বলছি। এত তোমাদের উদ্দীপনা, এত তোমাদের উৎসাহ কোন মানসিক জায়গা থেকে আসছে সেটা ভাবার বিষয়। 2 নাম্বার, প্রথম তোমাদের যারা মা, যে গর্ভধারিণী মা, তাকে আমার প্রণাম। কারণ এরকম ধরনের সন্তানের তারা জন্ম দিতে পারে যারা এই অসময়ে মানুষের পাশে থাকার মানসিকতা প্রকাশ করে। আমি এই স্যালুট, অভিনন্দন, এসব তাত্ত্বিক কথার মধ্যে যাচ্ছি না। আমার একদম হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা দিয়ে তোমাদের বলি, আমরা ডাক্তারি যখন প্রথম করতে ঢুকি আমাদের একটা ওথ, একটা পালন করতে হয়। তার মধ্যে জাত ধর্ম এসব কিছু থাকে না ডাক্তারি যখন করবে। তোমরা যে সেইটা টপকে, বাধা টপকে দেশের যে অবস্থা তোমরা আসতে পেরেছ, বিরাট। আমি প্রথম উদাহরণ দিই, প্রথম একটা কথা বলি। আমাদের এই কথাগুলো হবে যেটা, সেটা হচ্ছে রেড ভলান্টিয়ার বিষয়টা আমরা কিভাবে মানে কাজ করবো। 1, 2 হচ্ছে আমাদের কি কি কাজটা থাকবে, নিজেদের প্রোটেকশন কিভাবে নেব। 2, 3 হচ্ছে কখন আমরা কত পর্যন্ত, সবাই মন দিয়ে কথাগুলো শোনো, কখন কত পর্যন্ত আমরা এগোবো, তার বাইরে আর যাব না। মোস্ট ইম্পর্টেন্ট, কত পর্যন্ত একটা রেড ভলান্টিয়ার কাজ করতে পারি। 4 হচ্ছে মিনিমাম ওষুধ বিষয়ে তোমাদের একটা জ্ঞান থাকা দরকার, লক্ষণ বিষয়ে, রোগ সম্বন্ধে। নইলে এই কাজ যদি কারণটা ঠিকমতো অনুধাবন না করা যায় তাহলে এগোনো যাবে না। আর যেটা কথা সেটা হচ্ছে, আমার মনে হয় যারা রেড ভলান্টিয়ারে কাজ করছে, এটা মহাদেবরা উদ্যোগ নাও, একটা ব্যাচ অন্তত করা, যে ব্যাচের মধ্যে তাদের পকেটে বা তাদের বুকে বা সেফটিপিন দিয়ে আটকে নেবে, টেম্পোরারি একটা ব্যাচ, যে ব্যাচটায় সেটা মিসইউজ কেউ করবে না। মিসইউজ করেছো, তুমি মামার বাড়িতে গেছো, তুমি ওখানে প্রেম করতে গেছো, তোমার ব্যাচটা দিয়ে কেউ পুলিশ ধরেছে, তার দায়িত্ব আমি নেব। কোথাও যদি পুলিশ কেউ কোথাও আটকায়, আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো। আমি কয়েকজন, বিশেষ করে একজন সাংরাইল থানার ওসি আছেন, খুব ভালো সম্পর্ক, বলেছেন না দাদা আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। এটা একটা বললাম, এটা একটা ব্যাচ করতে হবে, নইলে তো কে রেড ভলান্টিয়ার জানা যাবে না। আমাকেই তো কালকে একজন বললো সবুজ ভলান্টিয়ারদের কোনো স্থান নেই। কারণ রেড কথাটা কিন্তু এখনো, রেড মানে একটা লোকের ধারণা গেছে কোথাও সব সিপিএম, সিপিএম তো নেই, জিরো। রেড মানে, রেড ভলান্টিয়ার কথাটা এসছে কিন্তু যুদ্ধকালীন বিভিন্ন অসহায় মানুষদের বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি রেড ক্রস সোসাইটি কিছু ভলান্টিয়ার, যারা ভলান্টিয়ার মানে স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক, তাদেরকে নামান, সেই থেকেই কিন্তু রেড ভলান্টিয়ার কথাটা এসছে। রেড মানে কিন্তু সবাই সিপিএম না। রেড ভলান্টিয়ারদের প্রথম বলি উদ্দেশ্যটা কী হবে, যেমনভাবে ডাক্তারের স্টেথো কাজ করে, আমরা স্টেথোতে কি শুনি, স্টেথো দিয়ে বুকের হৃদস্পন্দন শুনি, হার্টবিট শুনি, ফুসফুসের বিভিন্ন শব্দ শুনি, আমরা বোঝার চেষ্টা করি রোগটা কোত্থেকে আসছে। সেই যখন শুনি সেটা আমাকে
এই পেশেন্টটা বড় লোক না গরিব লোক বলে না, এই পেশেন্টটা হিন্দু না মুসলিম বলে না, এই পেশেন্টটার বাবা দুশ্চরিত্র কি এই মানুষটা দুশ্চরিত্র এটা বলে না। যেটা বলে সেটা হচ্ছে হৃদস্পন্দন শোনা। তাহলে রেড ভলেন্টিয়ারদের কাজ হবে অ্যাজ এ স্টেথোস্কোপ, মানে তার মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমি জানি, না বললেই নয়, গত পরশু দিন সম্ভবত আমি জগৎবল্লভপুরে একটা প্রায় এরকম 50-60 জনের একটা রেড ভলেন্টিয়ার গ্রুপে গেছিলাম। বৈদ্যনাথ বাসু বলে একজন সিপিএমের আগে এখানে দাঁড়িয়েছিলেন, তার নেতৃত্বে ওখানে বামপন্থী ছেলেরাই সরাসরি পার্টি অফিসে অনুষ্ঠানটা করেছিল। গত পরশু দিন বাদে আমি এতে যাই রুদ্রপুরে, মূলত বামপন্থী ছেলেরা আছে, কিছু অবামপন্থী ছেলেও আছে। এটার মানে নয় যে আমি কথাগুলো বলবো যে এটা বামপন্থী হতেই হবে, অবামপন্থী হতে হবে, এই জায়গাটা কিছু নয়। যারা কাজ করতে সবুজ নীল সাদা বেগুনি যে কাজ করতে ইচ্ছুক আসুন, এটা প্রথম। তাহলে আমি প্রথম বলি রোগটা কি। একটা কথা ক্লিয়ার করে নিই, ভাইরাসটার নাম কি সবাই জেনে গেছে, করোনা ভাইরাস। আমি খুব সাধারণভাবে বলছি, ভাইরাসটা কিন্তু পৃথিবীতে যত প্রাণ আছে, ভাইরাসটা তো একটা প্রাণ, পৃথিবীতে যত প্রাণ আছে তারা পৃথিবীতে থাকার জন্য এসেছে। কি বললাম? তারা পৃথিবীতে বাঁচার জন্য এসেছে। একটা গাছও বাঁচার জন্য এসেছে, তুমিও বাঁচার জন্য এসেছো, আমিও। এবার বাঁচতে গেলে তাকে বংশবৃদ্ধি করতে হবে, বংশ পরম্পরায় বাঁচতে হবে। ভাইরাসটা কিন্তু মরে যাওয়ার জন্য আসেনি, ভাইরাসটা থাকবে বলে এসেছে এবং সেটা থেকেই যাবে। তাহলে সমস্যাটা কোথায়? ভাইরাসটা যদি জানে আমার শরীরে ঢোকে, আমি কয়েকদিনের পরে যদি আমাকে মেরে দেয় ভাইরাসটা, ভাইরাসটার কিন্তু অস্তিত্ব বিলোপে, মানে মৃত মানুষের শরীরে ভাইরাসটা থাকতে পারে না। তাহলে ভাইরাসটা আমাকে বাঁচিয়ে রাখবার জন্যই কিন্তু ভাইরাসটা তাকে বংশবৃদ্ধি করতে হবে, আমাকে বাঁচিয়ে। সমস্যাটা ওখানে, সমস্যাটা হচ্ছে ভাইরাসটা বংশবৃদ্ধি করার জন্য দেহকোষের তার দরজায় এসে, মনে করো এটা একটা দেহকোষ, আমাদের শরীরকে টুকরো টুকরো করতে করতে একটা যে কোষে হাজির হই, ভাইরাসটা জানলা দরজা খুঁজছে কোন ফোকর দিয়ে ঢুকবে। ভাইরাসটা ঢুকবে কেন না, সেলের মধ্যে ঢুকে অনেক কিছু ব্যাপার আছে, মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে কিছু কোষের বন্ধু আছে, এগুলো তার মধ্যে ঢুকে ভাইরাসটা নিজেকে বাঁচিয়ে রাখবে এবং ভাইরাসটা বংশবৃদ্ধি করবে। কিন্তু আমার শরীরে এই জানলা দরজাগুলো সব বন্ধ আছে যাতে ভাইরাসটা না ঢুকতে পারে। সমস্যা হলো মির্জাফর, হর্ষত্ব, নিবিষণ যে কথাগুলো আছে, আমার এই কোষের মধ্যে এমন কিছু জিনিস আছে যারা ওই ভাইরাসটার কানে কানে বলে আসছে এখানে দরজা আছে, তুমি এক কাজ করো, তোমার মাথাটা, ওই যে করোনা তো জানো, মানে ক্রাউন, ওই কাঁটা কাঁটা আছে, তোমার এই মাথাগুলো একটু ছেঁটে ফেলো, তোমাকে একটু সরু করে একটা সরু দরজা দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। সেই সরু দরজা দিয়ে ভাইরাসের জিনোমটা ঢুকে যাচ্ছে। এবার সেখানেও ভাইরাস কিন্তু কোষটাকে ধ্বংস করার জন্য আসেনি, সমস্যা ওখানেও নয়। সমস্যা হচ্ছে যেই কোষের মধ্যে ভাইরাসটা ঢুকলো, এবার দেহ কোষের সঙ্গে ভাইরাসের একটা মারামারি শুরু চালু, ফাইটিং। সেই মারামারি করতে গিয়ে দেহ কোষকে কিছু এমন সাবস্ট্যান্স তৈরি করতে হলো যা দিয়ে ভাইরাসটাকে দমন করা যায়। সেটাই আমরা বাইরে থেকে কিছু পরীক্ষা করে, এই যে ভাইরাসের যত গতি প্রকৃতি বাড়বে, যত ইন্টেন্সিটি বাড়বে, তত দেহকোষের ওই মেটেরিয়ালগুলোর পরিমাণ বাড়ে। আমরা ওই পরিমাণটাকে বাইরে নিয়ে এসে মাপতে পারি। IL-6 বলে একটি জিনিস আছে, ডি ডাইমার বলে একটা জিনিস আছে, সিআরপি বলে একটা জিনিস আছে। বলছে ডাক্তারবাবু আমাদের এত কথা জেনে কি হবে? এই প্রাথমিক কথাগুলো জেনে রাখো। IL-6 এর খরচ খুব কড়া, ডি ডাইমারের খরচ মোটামুটি কয়েকটা ল্যাব 850-900 টাকায় করছে, কোনো কোনো ল্যাব 1,500-2,000 টাকা নিচ্ছে। সিআরপি পরীক্ষাটার খরচা অনেক কম। যদি এই দেশের সরকার বা এই রাজ্যের সরকারটা এই খেলা না খেলতো, অন্তত আমাদের হেলথ সেন্টারগুলো একটা সিআরপি মাপার, সিআরপি টেস্ট করার যদি যন্ত্র আবিষ্কার, মানে এতে দিয়ে দিত ল্যাবরেটরিতে বিনা পয়সায়, এবং যদি সকলের ওই কোভিড টেস্টটা ওই 60 জন মাথা ফাটাফাটি করে লাইন না দিয়ে যদি অন্তত আরও কম খরচে
আরটিপিসিআর এর খরচা পুরো অনেক সেটআপ অনেক বেশি দরকার। অ্যান্টিজেন টেস্টটাও যদি করতে পারো, ও বসে আছে পৃথা, ওর বাড়িতে ওর কাকার কোথাও অ্যান্টিজেন টেস্ট করে পজিটিভ হয়েছিল, এই রেড ভলান্টিয়াররাই গিয়ে করে দিয়েছিল। অ্যান্টিজেন টেস্ট করেও কিন্তু অনেকটা এগোনো যায় ট্রিটমেন্টের পারপাসে। কথাটা আবার বলছি, মন দিয়ে শুনে নাও, পজিটিভ সে অ্যান্টিজেন হোক, আরটিপিসিআর হোক, পজিটিভ ইজ অলওয়েজ পজিটিভ। একবার পজিটিভ হওয়া মানে তার শরীরে করোনা ভাইরাস আছে। কিন্তু উল্টোটা, নেগেটিভ ইজ নট নেগেটিভ অলওয়েজ। এইটা থেকে ফিরে আসো কথাটায়, একটা বাড়িতে একটা করোনার পেশেন্ট থাকা মানে বাড়িতে সকলের করোনা হয়েছে। কি বললাম? একটা বাড়িতে একটা, কান খুলে কথাটা শোনো, একটা পেশেন্ট থাকা মানে বাড়িতে অলমোস্ট আনলেস প্রুভ আদারওয়াইজ সকলের করোনা এফেক্ট। তাহলে এইটা মাথায় নিয়ে তোমাদের সেই বাড়িতে ঢুকতে হবে, এটা প্রথম। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যদি বললাম তিনটে পরীক্ষার নেচার হচ্ছে, করোনা ভাইরাসটা যখন, মনে করো আমার করোনা আছে, আমি এঁকে দেব করোনাটা, এর শরীরে সেই ভাইরাসটা ঢুকে তার লক্ষণ শুরু হতে 2 থেকে 7 দিনের মধ্যে। তার মানে আমার রেড ভলান্টিয়াররা যদি কোনো করোনা অ্যাফেক্টেড পেশেন্টের কাছে যায়, তার 2 থেকে 7 দিনের মধ্যে কিন্তু লক্ষণ দেখা দেবে। আমার জেঠু করোনায় মারা গেছে কিছুদিন আগে। জেঠুর যখন করোনা হয় লাস্ট, আমি যখন নার্সিংহোমে প্রায় কেউ নেই, আমি জেঠুকে বসিয়েছি সব কথা বাদ দাও, কিন্তু প্রশ্নটা হচ্ছে জেঠুর সঙ্গে লাস্ট রবিবার দিন মারা যান রাত্রে, রবিবার দিন সন্ধ্যেবেলা পর্যন্ত আমার লাস্ট কন্ট্যাক্ট, যেটা 2-3 সপ্তাহ আগে। আমি কিন্তু সেই রবিবার থেকে পরের সোমবার, অর্থাৎ অলমোস্ট 7 to 8 ডেজ আমি ডাক্তারখানায় বসি, বাড়িতেও থাকি। আমার বউ মেয়ে ওরা ছাড়েনি, আমার সঙ্গে গেছে। তার মানে আমি যখন 7 to 8 ডেজ ক্রস করে গেলাম, তার মানে যে দূর থেকে আমার অন্তত করোনা ভাইরাস ঢোকেনি, এটা প্রমাণিত। এবার লক্ষণ তো সবাই জেনে গেছে, ম্যাক্সিমাম লক্ষণটা জ্বর, তারপরে গলা খুসখুস, গলাটা একটু সর্দি জ্বর হচ্ছে, একটু গলাটায় ব্যথা ব্যথা, 3-4 দিন পর থেকে একটু স্বাদ চলে যাচ্ছে, অসম্ভব দুর্বল। এটা প্রথম 1.5-2 দিনের লক্ষণ। তারপরে কিন্তু মাঝখানে ধরো 2-3 দিন পর থেকে, আমি বললাম আমার আজকে লক্ষণ শুরু হলো, আজকে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি একটু কষ্ট, শুক্র শনি রবি, তারপরে 3-4 দিন বেশ ভালো। কি বললাম? তারপরে 3-4 দিন না আগের থেকে একটু ভালো আছে। সমস্যাটা হচ্ছে 6ষ্ঠ থেকে 7ম দিনে শুরু হওয়া। আমরা যারা রেড ভলান্টিয়ারের কাজ করছি, প্রথম কবে টেস্ট ইম্পর্টেন্ট, প্রথম কবে লক্ষণ দেখা দিয়েছিল লক্ষণটা, সেই লোকটা তুমি কি কি গাইড করতে পারো তাকে, তোমার পরিচিত ফোনে হোক, গ্রুপে হোক, যে তোমার কবে জ্বর হয়েছিল, প্রথম গলা ব্যথাটা কবে হলো, আমার বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার থেকে পরের বুধ বৃহস্পতি মানে 7ম 8ম দিন হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পিরিয়ড। 7 to 10 ডেজ, ম্যাক্সিমাম 14 ডেজ, যা পেশেন্টের ভয়ঙ্কর দিকটা হবে এখানে। তোমরা যারা আমি তো অনেক পরে মানে তোমাদের সঙ্গে কাজ করতে বলছি, যে তোমরা যারা অলরেডি কাজ করেছো হিসেব নাও, সব 8ম 9ম দিনে তোমাদের বাড়াবাড়ি হয়েছে, অক্সিজেন নিতে হয়েছে। এইখানে আমরা তাহলে কি বললাম, লক্ষণগুলো একটা বোঝা গেল, বাড়াবাড়ির সময়টা বোঝা গেল, কি কি পরীক্ষার একটা ধারণা করা গেল। যদি এই পরীক্ষা আমরা কেউ রেড ভলান্টিয়াররা অর্ডার দিতে পারি না করার, পরীক্ষা যে কোনো রেজিস্টার্ড ডাক্তারবাবুরা অর্ডার দেওয়ার ক্ষমতা, কিন্তু যদি কারোর রিপোর্ট পাঠায়, তুমি দেখো পাশে রেঞ্জ লেখা আছে, নর্মাল রেঞ্জ কত, যে কোনো রিপোর্টে ডাক্তারিতে এক একটা ল্যাবরেটরি এক এক রকম নর্মাল রেঞ্জের ভ্যালু থাকে। সিআরপি এত, সিআরপি 5 টাইমস বেড়েছে, 6 ম্যাক্সিমাম, 5-6 30, 24, 25, 30, 28 হয়ে গেছে সেকেন্ড ডে, থার্ড ডে। ডি ডাইমার ডাবল হয়ে গেছে, কি নর্মাল যে রেঞ্জ আছে পাশে তার থেকে দ্বিগুণ হয়ে গেছে, কি দেখো 0.5 দেখো 1 হয়ে গেছে, 1 কি 2 পাশের রেঞ্জ লেখা আছে 4 হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আর বাকি কিছু আছে। এইটা মানে যত আর্লিয়ার এই জিনিসটা ডায়াগনোসিস হবে, সিআরপি বেড়ে গেল, ডি ডাইমার বেড়ে গেল, তত কিন্তু ওই 7ম 8ম দিনে চান্সেস খারাপ হওয়ার বেশি।
এটা হচ্ছে একদম লেটেস্ট থিওরি। কে হসপিটালে কাকে আইসিইউতে ভর্তি করতে হতে পারে, কার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে ভেন্টিলেটরে যেতে পারে, যার যত দ্বিতীয় চতুর্থ দিনে ডি ডাইমার বেশি, সে কিন্তু ভালোই আছে, তার অক্সিজেন স্যাচুরেশন পঞ্চম দিনেও 97-96, কিন্তু তার ডি ডাইমার সিআরপি বলছে প্রচণ্ড বেশি, তার এভরি পসিবিলিটি 7 to 8 ডেজে খারাপ হয়। তাহলে এর পরের কথাটা হচ্ছে, আমি ডেড ভলান্টিয়ারদের কথাটা একটু পরে বলছি, কারণ তোমাদের কাজের সুবিধা হবে। ট্রিটমেন্ট কি দিচ্ছে ডাক্তারবাবুরা? এটা একটা জেনারেলাইজ ট্রিটমেন্ট, গভর্নমেন্টের একটা প্রোটোকল এসছে, গত 4 দিন আগেও সেটা পাল্টেছে। তোমরা অনেকেই শুনেছো, তখন আমি বলেছিলাম একটা কথা, খুব লোকে আমাকে খিস্তি খেউ ডাক্তারি মনে করেছিল। আমি বলেছিলাম এরিথ্রোমাইসিনের বললেই সমস্ত ট্রিটমেন্টটা চলছে ঢপের, ডাক্তারবাবুরা গায়ে হাত দিচ্ছে না, গতবার বলেছিলাম। এতে জনগণ একটা বিরাট ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু আমার ডাক্তার বন্ধুরা আমাকে ফোন করে করে খিস্তি খেয়ে করেছে, তুই বলছিস ডাক্তাররা হাত দিচ্ছে না। আমি আজও বলছি, তোমরা আমাকে যে রেড ভলান্টিয়ারের কাগজগুলো যারা প্রেসক্রিপশন লাস্ট 2-3টে আমি দেখেছি, ডক্সিসাইক্লিন বলে একটা ওষুধ দিচ্ছে, তার ভূমিকা এত বড় বিগ জিরো। কেউ অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছে, তার রোল বিগ জিরো। কেউ তার সঙ্গে দিচ্ছেন ভিটামিন সি, বিগ জিরো, জিঙ্ক বিগ জিরো, ক্যালসিয়াম বিগ জিরো। ইমিউনিটি কারো জিঙ্ক খেয়ে, ক্যালসিয়াম খেয়ে, ভিটামিন সি খেয়ে বাড়ে না ভাই। ইনেট ইমিউনিটি বলে একটা কথা আছে, মায়ের পেট থেকে আমি কি ইমিউনিটি নিয়ে এসেছি। এগুলো বাংলা কথা হচ্ছে, আমি বলছি আমার ভাষায় গুর্জর। তাহলে কেন দিচ্ছে? ডাক্তারবাবুরা কি বোকা? হসপিটাল যে ম্যানেজমেন্ট করেছে বোকা? না। ওই সপ্তম অষ্টম দিনে যখন তার বাড়াবাড়ি হচ্ছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, বডির রেজিস্ট্যান্স পাওয়ার, ওই ভাইরাসগুলো তো প্রতিটা কোষে কোষে ঢুকে গেছে, কমে গেলে অন্য ব্যাকটেরিয়া যাতে না আসে, তারা যাতে না আঘাত করতে পারে, তার জন্যই মূলত দেয়া। মুশকিলটা হচ্ছে, যেদিন সিমটম শুরু হলো সেদিন থেকে ডক্সিসাইক্লিন কেউ 7 দিন দিচ্ছেন, কেউ এরিথ্রোমাইসিন 4 দিন দিচ্ছেন, 5 দিচ্ছেন। আমি তো বলছি সমস্যা সপ্তম অষ্টম নবম দশম দিনে। তাহলে আগে খেয়ে আগে ওষুধটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় আগামী হয়তো 1 মাসের মধ্যে এই প্রোটোকলটা চেঞ্জ হয়ে যাবে, আমি মনে করছি। এরপরে ট্রিটমেন্টের একটা পারপাস, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কি করতে পারো? আমি আবার বলছি, ডাক্তারবাবুর পারমিশন ছাড়া এসব কথা, এসব লেখা যায় না। ওয়ান অ্যান্ড অনলি পৃথিবী জুড়ে করোনাতে যদি 100টা মানুষ বেঁচে থাকে, তার অনলি মেডিসিন স্টেরয়েড, 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 অনলি মেডিসিন। তোমাদের যারা নিজেদের যদি আত্মীয় স্বজনের কারণ হয়, এটা তোমরা জেনে নেবে। ডাক্তারবাবু লিখুক চাই না লিখুক, ষষ্ঠ সপ্তম দিনে কি করে আমি বুঝবো? ওই যে জিনিসটা হচ্ছে, ওটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। ওই যে বললাম যে কোষের একটা মারামারি হবে, কিছু জিনিস বাইরে বেরিয়ে আসবে, বেড়ে যাবে, এই জিনিসটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্মই হচ্ছে যত শয়তান। তাকে প্রতিরোধ করার একটাই রাস্তা স্টেরয়েড। 3 ধরনের স্টেরয়েড আছে। তোমরা বলবে ডাক্তারবাবু আমাদের সব বলে কি করবে, কিন্তু মাইন্ড দ্যাট কি, তোমরা প্রেসক্রিপশনে কিছু নয়, তোমরা তো সবাই পড়াশোনা জানো, দেখবে ডক্সিসাইক্লিন লেখা আছে, দেখবে ভিটামিন সি লেখা আছে, জিঙ্ক লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ, কিন্তু স্টেরয়েডটা লেখা নেই। তুমি কিছু না পারো, দরকার হলে পেশেন্ট পার্টিকে ডাক্তারবাবুকে দিয়ে যার হয়েছে, আমার ষষ্ঠ দিনে একটু কষ্টটা বেড়েছে ডাক্তারবাবু, কষ্টগুলোর কথা পরে আসছে, ডাক্তার আমি কি এই ওষুধটা খেতে পারি? তুমি কি বলতে পারো তাকে? 3 ধরনের লোকালি স্টেরয়েড আছে যেগুলো পাওয়া যায়, তার মধ্যে প্রেডমেড বলে, মিথাইল প্রেডনিসোলোন বলে একটি ওষুধ আছে, 4, 8, 16 বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়। মূলত যার খুব বাড়াবাড়ি, যে ভেন্টিলেটারে আছে, তাকে হিউজ ডোজে দেওয়া হচ্ছে। নর্মালি 8 মিলিগ্রামের দিনে 2 বার দেওয়া হচ্ছে। নন অ্যাজমাটিক, তার হাঁপানি আছে, একটু বয়স, তার কষ্ট বেশি, তার ওটা 3 আসতে 24 দেওয়া হচ্ছে, 8 ভর্তি পেটে কম্বলের ওষুধ। এবং এইখানে স্টেরয়েড কতদিন চলবে ওসব তোমাদের জানার দরকার না। আমি যেমন গতকাল রাত্রে আমাকে এই আমাদের পাড়ায় একজনের অসুবিধা হয়, আমাকে ফোন করে যখন জিজ্ঞেস করে মেয়েকে, ওই রেড ভলান্টিয়াররাই অর্পণ জিজ্ঞেস করে, তখন আমি বলি
ওই ওষুধটা যদি একটা না খেয়ে থেকে আর একটা খেয়ে, কারণ শর্ট কোর্স স্টেরয়েডের নাথিং হয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী লোকে গন্ডায় স্টেরয়েড খেলে সব ক্ষতি হয়ে যায় না, এতে ভাইরাস রেপ্লিকেশন হয় 6 থেকে 7 দিন, তারপরে আর ভাইরাস রেপ্লিকেশন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সেই জন্যই তো প্রথম 5-7 দিন পরে আস্তে আস্তে ভালো হতে শুরু করে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ষষ্ঠ ডে অনওয়ার্ড, 6th ডে অনওয়ার্ড কি লক্ষণ দেখা যায়? যে মানুষটার জ্বর চড়ে গেছিল, জ্বর নতুন করে ফিরে এলো। যে মানুষটা বলছিল আমি অনেক ভালো আছি, সে মানুষটা বলে গেল গতকাল রাত্রির থেকে আমি ভালো নেই। যে মানুষটার অক্সিজেন স্যাচুরেশন ছিল 96, 97, সে মানুষটা নেমে আসছে 93, 92। যে কি বললাম, জ্বর বাড়লো, অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করেছে, টেম্পারেচার বললাম, আর একটা রেসপিরেটরি রেট, সেটা আমি পরে আসছি, ব্লাড প্রেশার, আর বিশেষ করে যারা নন ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার সব বেড়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। যার সুগার নেই তারও সুগার হতে পারে, যার প্রেশার নেই তারও করোনা হলে মারাত্মক প্রেশারটা বেড়ে যেতে পারে, 220/110, যে কোনো মুহূর্তে স্ট্রোক হতে পারে। এগুলোই তো ভয়ঙ্কর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমি কি বলছি, আমার রেড ভলান্টিয়াররা কি কি কাজ করবে, তাদের ব্যাগে কি কি ইনস্ট্রুমেন্ট থাকবে, কি কি জিনিস থাকবে? অবশ্যই একটা পালস অক্সিমিটার থাকবে, একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকবে। কোত্থেকে আসবে, কিভাবে জোগাড় হবে সেটা পরে আসছে। ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকবে। 3 নাম্বার টেম্পারেচার মাপার একটা থার্মোমিটার থাকবে। 4 নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার বললাম, যদি সম্ভব হয় গ্লুকোমিটার থাকবে, গ্লুকোজ শরীরে সুগার মাপার জন্য। এই 4টে ইনস্ট্রুমেন্ট তার ব্যাগে থাকবে, আর কিছু থাকবে। আমি যে বললাম ওরাল স্টেরয়েডের কথা, এখন কিন্তু AIMS মানে দিল্লির যেটা আমাদের ভারতবর্ষের বেস্ট ইনস্টিটিউট, তারা বলে দিয়েছে বুডেসোনাইড বলে ইনহেলার স্টেরয়েড 800 করে দুটো দিতে। আমি এ তদঞ্চলে ফোরাকট বলে একটা ইনহেলার, যাদের করোনা হয়েছে দুটো 4টে করে দিতে বলছি সবাইকে, এবং সেটা কতদিন কন্টিনিউ করবে পরের কথা। আগে থেকে ওটা ভেরি লো ডোজ স্টেরয়েড, ওটা ইনহেলার ফর্মে। তাহলে আমি বললাম 4টে ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হবে। তাহলে পালস অক্সিমিটার, এবার বলবে দাদা পালস অক্সিমিটার আমাদের তো এই তো ক্ষমতা শূন্য, তো আমরা বামপন্থীরা এই রেড ভলান্টিয়ার ধরে নিচ্ছি 0। এবার যে 0 নয়, যে প্লাস, আমি আজকেই বলেছি দাদা মদনদা মুখ খারাপ সব আজকে সব কানা ফানা কি সব জেল হচ্ছে, ওদের জেলগুলোতে না করে ওনারা যেমন আছেন থাকুন, ওদের এই যে গাড়ি ফাড়ি খরচা হচ্ছে কিছু টাকা আমাদের দিন না, আমাদের রেড ভলান্টিয়াররা কটা ইনস্ট্রুমেন্ট কিনুন, এই 4টে ইনস্ট্রুমেন্ট 1,000 টাকা পড়বে না, দিন না আমাদের। প্রথম কথা বলি, যদি সেই মানুষটার বাড়িতে পালস অক্সিমিটার না থাকে, অন্যায় 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 ঘোরতর। গত বছর পুজোর সময় আমি ফেসবুক অত বুঝি না, অত করিও না, আমার মেয়ে ভাইকে একটু করে দেয়। গতবারে পুজোর সময় আমি বলেছিলাম পুজোয় যে ভর্তি করতে 50,000 টাকা দেওয়া হয়েছিল, অন্তত 10,000 টাকা খরচা করুন, তখন অন্তত 15টা পালস অক্সিমিটার হয়ে যাবে। আমি বলেছিলাম, আমি বারবার বলেছিলাম বাড়িতে কিছু না রাখুন, একটা করে পালস অক্সিমিটার রাখুন। যাদের বাড়িতে পালস অক্সিমিটার নেই তারা অন্যায় করছে। প্রথম, এটা পেশেন্ট পার্টির বাড়িতে বলতে, আপনার বাড়িতে পালস অক্সিমিটার না থাকলে আমি একবার মেপে দিচ্ছি, কিছু হবে না, আপনাকে কিনতে হবে। কোথেকে জোগাড় করবেন, অনলাইন ফনলাইন ওটা আমার জানা, আমি পালস অক্সিমিটারে বিজনেস করি। এটা প্রথম। পালস অক্সিমিটারে তাহলে তোমাকে পালস অক্সিমিটারে কি দেখবে পেশেন্ট পার্টিটা, পেশেন্টটা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন দেখবে, পালস রেট দেখবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই অক্সিজেন স্যাচুরেশন, টেম্পারেচার, এই যে তোমরা দেখছো, এই টিমটা হবে রেড ভলান্টিয়ারের 3টে গ্রুপে। যদি একান্ত সম্ভব না হয় 2টো গ্রুপে টিমটা হবে। কি টিম হবে? তোমরা সবাই জেনে গেছো, যে নির্বাচন গতবারে গেছে তার সাফল্যের অন্যতম চাবিকাঠি লুকিয়েছিল একটা লোকের হাতে, তার নাম পিকে। কি করেছিলেন ভদ্রলোক? ডাটা অ্যানালাইজার করেছিলেন। ডাটা অ্যানালাইজ করে তোমার ফোনকে সমস্ত কিছু থেকে মানুষের মধ্যে কি চলছে, লোকাল কোন লোকটার ওপর ক্ষোভ, তোকে ক্যান্ডিডেট করতে হবে, লোকাল কি ইস্যু, সেগুলোকে ডাটা অ্যানালাইজারে ফেলে মানুষ কি চাইছে সেটাকে টপ গিলিয়ে দাও মানুষকে। তাহলে আমাদের এখানে একটা পিকে চাই, ডাটা অ্যানালাইজার চাই। তার কি কাজ হবে? যে ফিল্ড ওয়ার্ক করছে,
সে তার সেকেন্ড জনকে ওইটাকে ফিট করবে। সে যেটা জানছে সেটা একে দিচ্ছে, এ ডাটা অ্যানালাইজার কি দিচ্ছে। তুমি মনে করো এই ভাইটি আমার বাড়িতে করোনা একটা পেশেন্টের কাছে গেল, আমাদের দরকার হলে যাদের যাদের বাড়িতে কোভিড হয়েছে আমরা যেতেই পারি রেড ভলান্টিয়ার। আপনার বাড়িতে কোভিড আছে, যদি কেউ জেনে থাকে, কেউ যদি আমাদের ইনফর্ম করে ওর বাড়িতে কোভিড আছে, সে গিয়ে বললে কিছু নয়, আপনার ফোন নাম্বারটা যদি আপনার অসুবিধা না থাকে আমাকে দিন, আমাদের হোয়াটসঅ্যাপটা দিন, দরকার হলে আপনারা আমাদের যা সামর্থ্যভাবে চেষ্টা করতে পারি। আপনি দিনে 4 বার আমাকে এই জিনিসটা জানাবেন, প্রতি 6 ঘন্টা। একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, তাকে জানাতে হবে। সঞ্জীব চ্যাটার্জি ওকে দিল লেখ সকাল 6টায় আমার অক্সিজেন স্যাচুরেশন 97। অক্সিজেন স্যাচুরেশন আপনি 3 বার জানাবেন, 3 বার আমার জ্বর জানাবেন, 2 বার ব্লাড প্রেশার জানাবেন, যদি নন ডায়াবেটিক বাড়িতে কেউ থাকে 2 বার ব্লাড সুগার জানাবেন। দিনে আমাকে এটা দিচ্ছে সেকেন্ড পার্সন। সে এবার ডাটা অ্যানালাইজার 6 জন হয়, একজন কি তারা যদি কম্পিউটার থাকে খুব ভালো, তারা ওই নাম অনুযায়ী টাইম অনুযায়ী 4টে টাইম ও যেই ওকে দিচ্ছে ও মেসেজ ফরওয়ার্ড করছে, এ লিখতে শুরু। ডাটা অ্যানালাইজারের কাজ হবে আজকে 5th ডে ওই লোকটার বাড়িতে করোনার লক্ষণ থেকে চলছে, সে তখন সজাগ থাকছে, এই লোকগুলো 6ষ্ঠ 7ম দিন চলছে, কি রে আজকেও সকালে 2 বার অক্সিজেন স্যাচুরেশনের রিপোর্টটা পাঠানো না, তুই ওকে ফোন কর। ও খেয়াল করছে অক্সিজেন স্যাচুরেশন এর কমছে, এ তখন যে ডাটা অ্যানালাইজার সে বলবে যে এর অক্সিজেন স্যাচুরেশন কমছে, তুই ওর খবর নেই। ও তো লাস্ট 4 বার দিয়েছে 97 96, আজকে হঠাৎ করে 93 92 দিচ্ছে কেন? ইম্পর্টেন্ট হচ্ছে 94 এর তলায় যখন নামছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর যার কাছেই অক্সিজেন স্যাচুরেশন তোমরা জানবে তাকে বলতে হবে ঘরের মধ্যে 5 মিনিট হাঁটা চলা একটু বাড়িয়ে অক্সিজেন স্যাচুরেশন নাম। দেখো কেউ কেউ বলছেন 3 যদি কমে 3%, মানে কারুর 97 ছিল হাঁটা চলার পর 94, কারুর বেশিরভাগ লোক বলছেন 5 যদি কমে, কারুর 94 ছিল হাঁটা চলার পর দেখা গেল 89 হলো, 5 কমে, একদম সে কোভিড নিউমোনিয়ার দিকে যাচ্ছে। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন মেশিনটা ঠিক হওয়া দরকার। আমি আগেও ভিডিওতে বলেছি, যারা ফেসবুক দেখে দেখবে, অক্সিজেন স্যাচুরেশন মাপতে গেলে এই 2টো আঙুল, আগে আঙুলটাকে ঘষে নিতে হবে, একটু গরম করে নিয়ে ঢোকাতে হবে। প্রথমেই দেখালো 98, তারপরে কমতে কমতে 84 হয়ে গেল, আবার বাড়তে বাড়তে 92। এই 92 যেখানে সে স্টেবল হচ্ছে, 84 নেমে গেল। একজন আমাকে বলছে রেড ভলান্টিয়ার 62 অক্সিজেন স্যাচুরেশন, কি করতে হবে তাড়াতাড়ি অক্সিজেন। আদৌ 62, আদৌ মেশিনটা ঠিক আছে? এবার বলবে দাদা ডাক্তারবাবু আমরা একটা স্যাচুরেশন দিয়ে এবার লোকটার তো কোভিড, আমি কি করবো? তার থেকে আমি নেবো কি করে, অন্য লোককে দেবো কি করে? এটাই তো প্রশ্ন। তোমরা কি করবে? মানে আমাদের রেড ভলান্টিয়ারদের অক্সিজেন স্যাচুরেশন মেশিন যদি ওর বাড়িতে কোভিড আর ওর কাছে মাপতে যাবে, তোমার সামনে মিনিমাম 6 ফুট দূরত্ব থাকতে হবে। তুমি বাড়িতে গেলে বলবে আপনার সমস্ত জানলা খুলে দিন, ঘরে যে বাড়িতে কোভিড আছে তার জানলা সব খুলে দিন, যতগুলো পাখা আছে চালিয়ে দিন, যদি টেবিল ফ্যান থাকে একটা পাখা জানলার দিকে হাওয়াটাকে বের করে দেওয়ার জন্য এক্সস্টের মতো কাজ করে। তার বাড়িতে যদি না থাকে পেশেন্টকে বলতে হবে আপনি বাইরে আসুন, ওপেন। ভাইরাসটা এত হালকা, হাওয়া চললেই সেটা উড়ে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে এবার সে কি করবে? দেখো সমস্যা হচ্ছে চোখ, মূলত না কান, চোখ দিয়ে সামান্য না কান, এই 3টে দিয়ে রুট অফ এন্ট্রি। এখান দিয়ে করোনা ভাইরাস সারা গায়ে মানলেও কিছু হবে। এই রুট অফ এন্ট্রিটা, ঢোকার রাস্তাটা, আমার মনে করে আমার কোভিড আছে, তোমার অক্সিজেন স্যাচুরেশন মেশিনটা দিয়ে আমি মাপবো, এই এর মধ্যে কোভিড ঢুকে যাবে, করোনা ঢুকে যাবে, তাই তো? তাহলে আমার সামনে যে মাপছে তার এই হাতটাকে স্যানিটাইজার, কথাটা আমি একদম বাতিল করে দিতে চাই। ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন, যে এটা করবে না তার বাড়িতে মাপতে হবে, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। তার মধ্যে তো তোমার চোখের সামনে ঘটছে, আপনি একটু সাবান নিয়ে আসুন, উনি হাতটা ধুয়ে নিন, ধুয়ে এবার 2টো হাতই ধুলো, এবার গায়ে ঘষলে এখানে করোনা থাকতে পারে, এই হাতটা ঘষে একটু মুছে দিন, এই হাতটা গরম করে দিন, তাহলে এটা তো আর করোনা ভাইরাস নেই এর মধ্যে, তাহলে এটা দিয়ে মাপলে তোমার অসুবিধা নেই। এবার তুমি যখন ওই ইনস্ট্রুমেন্টটা নিচ্ছ, বলছো ডাক্তারবাবু আমি তো ও তো ধরলো, কোনোভাবে হতে পারে, তাহলে ও একটা প্লাস্টিকের প্যাকেট নাও, তোমার মধ্যে ঢুকিয়ে সামনে টেম্পারেচার গান কেনার দরকার নেই, ওগুলো ভীষণ খারাপ হয়।
টেম্পারেচার সে বগলে অথবা জিভের তলায় দেখুক, আবার সাবান দিয়ে ধুয়ে দিই। তোমার জিনিসটাই সে সাবান, কারণ আমি তো, সে আমাকে বিশ্বাস করছে না, আমার এই থার্মোমিটারটার মধ্যেই করোনা ভাইরাস লেখা আছে। আপনি আমার সামনে ভালো করে সাবান দিয়ে থার্মোমিটারটা ধুয়ে নিন, ভাঙবেন না কিন্তু ধুয়ে নিন, আপনি জিভের তলায় দেখুন, দেখে আবার ধুয়ে আমাকে টেম্পারেচারটা দেখা যায়। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের যে মেশিনটা আছে সেটা তো অটোমেটিক মেশিনটা দেখা যায়, খুব সহজ দেখা। সমস্যা হচ্ছে কাপটা নেই, মেশিনটা আমরা ধুতে পারবো। কিন্তু আবার বলছি, সেই জায়গাটায় যদি সে পরিষ্কার থাকতে পারে, আপনি একটু কাঁচা জামা পরে আসবেন, যে কোঅপারেট না করবে তার কিছু বলার নেই, না না আমি দাদা পারবো না, তাহলে আপনি ঠিক আছে আপনি পারছেন না, আমাদের অসুবিধা, আমাদের এই যন্ত্রটাই তো অনেককে দেখতে হচ্ছে। সে যদি কাঁচা জামা একটা শার্ট পরে, তার উপর দিয়ে যদি ব্লাড প্রেশারে এই যন্ত্রটা দিই, সেটা মেশিন, সেটা কেরম সুইচ টিপলি মেশিনটা আছে, সেই ম্যানিপুলেট করতে হবে। তুমি দূর থেকেও এটা টিপে দিতে পারো, তার ব্লাড প্রেশারটা মাপা যায়। কিন্তু মেশিনগুলোর দাম আছে, আমি পরে আসছি। তাহলে থার্মোমিটার হলো, পালস অক্সিমিটার এমনি বললাম, 5 মিনিট হেঁটে বললাম, আর ব্লাড প্রেশারের যন্ত্র গ্লুকোস্টিক্সে যেটা এই সুগার মাপা, সে যন্ত্রটা পরে যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের বাড়িতে আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা, আর ক্লিনিক্যালি হচ্ছে রেসপিরেটরি রেট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যে যার বাড়িতে গিয়ে বাবা মা ভাই বোন যে আছে তাকে এমনি সে শুয়ে থাকুক, বলতে এমনি শো বলে তার সঙ্গে গল্প করো, গল্প করতে করতে দেখো তার পেটটা কতবার ওঠে নামা হচ্ছে। আমরা ডাক্তাররা, এটা তো হার্ট স্টেটো শুনলে বোঝা যায়, পালস এখানে দিয়ে, হার্ট আর পালস একই মোটামুটি। এবার যেটা হাত আমরা এই যে রেসপিরেটরি রেটটা মাপি, কিন্তু স্টেটো দিয়েও শুনি, গুণি কত, পেটে হাত দিলেও পেটে মিনিটে কতবার ওঠানো হচ্ছে। তোমার 1 মিনিট পুরো মাপার দরকার নেই, তুমি দুবার 30 সেকেন্ড মাপলে দুবারের অ্যাভারেজ করে দিতে পারো। এই পেটের ওঠা নামাটা, এইটা অ্যাডাল্ট পার্সন, তোমরা অ্যাডাল্টটাই জেনে রাখো, 30-এর ওপর যদি হয় তার মানে তার রেসপিরেটরি রেট হাই, কিন্তু প্যানিক হলে বাড়ে। ওই জন্যই বললাম 2-3 মিলে একটা অ্যাভারেজ করতে পারো। 30-এর ওপর যদি রেসপিরেটরি রেট হয় তার মানে তার রেসপিরেটরি রেট হাই, মানে শ্বাস প্রশ্বাস দ্রুত নিচ্ছে, তার মানে তার করোনার নিউমোনিয়া হচ্ছে। তাহলে আমি কতগুলো কথা বলেছি, পরিষ্কার হয়েছে? অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, 5 মিনিট হেঁটে। পরীক্ষার কথাগুলো বললাম, ওষুধের কথাগুলো একটা স্ট্যান্ডার্ড বলেছি। আর টুকটাক তোমাদের জেনে রাখা ভালো, অম্বল হলো বলছে বড্ড, করোনায় আমি যে কটা পেশেন্টের খবর রেখেছি তাদের ভীষণ 2-3 দিনের মাথায় বমি হয়েছে প্রচণ্ড, তাকে অনডেম বা ভমিকাইন্ড, ভমিটিং মানে বমি তো ভমিটিং, সেটার ইংরাজিটা ভমিকাইন্ড বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, চা, যে কোনো অনডেম বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, চা 4 মিলিগ্রাম, ওইটা দিনে যখনই বমির ওষুধ খাওয়া সব থেকে ভালো উপায় হচ্ছে বমি হয়ে যাওয়ার পর খালি পেটে খেতে হবে, 8 ঘন্টা 35 মিনিট আগে পরে কিছু খাবেন। এটা সাধারণ লোক কাউকে বলতেই পারে। কেউ বলছে আমার একদম হজম হচ্ছে না, অম্বল হচ্ছে, পুরো সিস্টেমটাই তো ভাইরাস আছে, অম্বল হচ্ছে। র্যান্টাক ডি বলে একটা ওষুধ আছে অম্বলের ওষুধ, তার সঙ্গে একটা বমির ওষুধ মেশানো, ওটা কেউ খেতে পারে। এগুলো জ্বর, মাথার যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, সেফলি প্যারাসিটামল। মোস্ট ইম্পর্টেন্ট, তুমি কি ডায়েট সাজেস্ট করবে? আমি যে কটা করোনার লোককে দেখেছি শুনেছি তাদের কিচ্ছু খেতে ভালো লাগছে, কিন্তু মাথায় রাখবে এই কথাটা, মাথায় রাখবে, সেটা হচ্ছে শরীরের মধ্যে অনেকগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বলে অনেকগুলো ইলেকট্রোলাইট থাকে। তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যখনই বেশি বমি করবে, এই গরমে যখনই এত ঘাম হবে, প্যারাসিটামল খেলে যে আরও ঘাম হবে, জ্বর ছাড়ে যে ঘাম হয় বলে, ওটা প্যারাসিটামলের জন্য আরও ঘাম হয়। তাহলে প্রচুর হিউজ সোয়েটিং হলে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন তিনটেই কমে যায়, ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এই তিনটেই কমে যায়। এইটার মেকআপ যে কিছুই খেতে পারছে না, আমি কি বলতে পারি তাকে? আমি একটা নিজের মনে মনে খাবার তৈরি করলাম, সেটা হচ্ছে পাতলা ভাতের ফ্যান, তাতে পরিমাণ মতো নুন দাও, একটু লেবু দাও, তাতে ওপরে মরিচ ছড়িয়ে দাও, গুঁড়ো মরিচ, এবার সেটা সিপ করে করে খাও। পাতলা মুসুর ডালের জল, সেটাকে ওই নুন দিয়ে লেবু দিয়ে, কেউ যদি বলে মাংস খাও, কেউ যদি বলে গরুর মাংস খাও, কেউ যদি ছাগল, কেউ বলে পাঁঠা, আমার কোনো আপত্তি, খেলেই হয়। বারে বেশি, পরিমাণে কম,
কিন্তু প্রচুর লিকুইড খেতে হবে, বারবার বলছি প্রচুর জল খেতে হবে। আমার যারা পরিচিত করোনা রোগের বাড়িতে গেছি, আমি দুজনকে অন্তত মাজা কিনে দিয়ে এসেছি একটা বড় বোতল করে, কারণ ওই ওয়াটার মানে লিকুইডটা বাড়ানোর জন্য। তাহলে খাওয়ার সম্বন্ধে একটা বললাম। আমি আর একটা কথা আরেকবার মনে করে দিচ্ছি, অক্সিজেন স্যাচুরেশন 6 থেকে ষষ্ঠ সপ্তম দিনে কমতে শুরু করলো, 93, 94-এর তলায় নামতে শুরু করলো, হাঁটলে 5 কমে যেতে শুরু করলো। সে বলতে শুরু করলো আমার বুকটা চাপচাপ লাগছে, কাশি বাড়ছে। সব থেকে যেটা বড় কথা, পেশেন্ট বলছে আমি ভালো নেই। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা বাচ্চাদের দেখি, বাচ্চার মায়ের মুখ দেখলে আমরা বুঝতে পারি বাচ্চাটা কতটা অসুস্থ, মায়ের অ্যাংজাইটি। সেই পেশেন্টটা বলবে না আজকে শরীরটা ভীষণ খারাপ। এবার এই খারাপকে আমরা একটা গ্রেডেশন করতে বলছি। এই খারাপকে কিরকম গ্রেডেশন? 10 পয়েন্ট। একদম ভালো নেই, খুব খারাপ 0, মোটামুটি ওই যেমন আছি সেরকমই আছি 5, আজকে খুব ভালো আছি 10। আমি না মোটামুটি মানে কালকের থেকে আজকে একটু খারাপ, তবে হ্যাঁ এখনো ঠিক আছে মোটামুটি ওই 4-5। এটা তোমাদের একটা গ্রেডেশন করতে হবে। কারোর যদি নন ডায়াবেটিক হয়, ওই 10 তো বললাম খুব ভালো, এবার 4 বললাম খারাপ, 0 বললাম একদম খারাপ, এবার যার ডায়াবেটিস হবে -1, নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, যার প্রেশার আছে -1, যতগুলো কোমরবিডিটি থাকবে -1 করে, 0 ওটা বলি যে খুব খারাপ, এবার মাইনাস করে যার মাইনাস পয়েন্ট বেশি, যার প্লাস পয়েন্ট বেশি, সেটাই বোঝা যাবে পেশেন্টটা কতটা খারাপ আছে। আর একটা কথা বলি, অনেকের এই প্রশ্নটা থাকতে পারে আমি স্টেরয়েড খাই কি করব, সেগুলো স্টেরয়েড ডাক্তাররা কমাবেন। ভ্যাকসিন নিয়ে তোমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথম কথা বলি, এটা বললে তোমরা রাজনীতির কি রং আমার গায়ে চাপাবে জানি না, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে ওই যে দাদা উপরে বসে আছেন আর তলায় দিদি বসে আছেন, সবটা আমাদের সঙ্গে ন্যাকামো করছে। বলেছিলেন না খেলা হবে, পরিষ্কার খেলা হচ্ছে। কেন? তোমরা যাদের যাদের ফোনে নেট আছে দেখো, সার্চ করো, ভারতবর্ষে করোনার ভ্যাকসিনের স্টক কত। আমাদের 130 কোটি মানুষ, 30% পিপুলকে মিনিমাম কভার করতে হবে। তাহলে 30% পিপুলকে হলে, লোককে হলে কত হয়? 130 কোটি, 40 কোটির মতো কাছাকাছি। তাহলে 40 কোটির ভ্যাকসিন কত দিয়েছে? সম্ভবত 2 কোটি না 4 কোটি কি একটা হয়েছে, আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি। হিউজ পরিমাণ বাকি। যে পরিমাণ চলছে তাতে আমার এক বন্ধু লিখছে 947 দিন লাগবে, অলমোস্ট 3 বছর কমপ্লিট করতে লাগবে। তাহলে ওনারা কি জানেন না ওনাদের হাতে কটা ভ্যাকসিন আছে? কেন্দ্রীয় সরকার কোনো জায়গায় বলেনি ওনাদের হাতে ভ্যাকসিন কত, অথচ দাদা দিদি জেনে বলেছেন 6 তারিখে সব ভ্যাকসিনের ব্যবস্থা আমি করে দেবো, 2 তারিখে রেজাল্ট বেরোবে। বলেছিলেন কিনা? তারপরে আরেকজন দাদা বলেছিলেন সব ভারতবর্ষে ভ্যাকসিন আমি করে দেবো। সমস্ত মিথ্যে কথা বলেছেন, আমাদের নিয়ে নোংরামি করছেন। কোথায় একটা সংসদ হচ্ছে কোটি কোটি টাকায়, কোথায় একটা মূর্তি হচ্ছে, এসব জাস্ট খেলা হচ্ছে। এবার এই খেলার মাঝে আমরা যারা সেনসিটিভ পার্সন, যারা আমাদের মন আছে, ওনাদের তো মন আছে বলে, মানবিকতা আছে বলে, ছেলে মেয়ের কেউই বাপ নয় দুজনের মধ্যে, সেই জন্যে কতটা বোঝেন আমি জানি না। আমাদের যাদের বাপ ঘর বন্ধু আছে তাদেরই সচেতন হতে হবে। কিছু কমন কোশ্চেন আছে। ডাক্তারবাবু একটা মানুষ মারা গেছে করোনা, তাকে আমি ছুঁয়ে তাকে বা আগে প্রথমে বলি সেই মানুষটা অ্যাফেক্টেড, তাকে তুলব কি? কোনো পিপিই কিট পরে যাওয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ পিপিই কিটের যোগান আমরা দিতে পারবো না। এই গরমে পিপিই কিট পরলে তোমার ডিহাইড্রেশন হয়, আমার ঢুকবে কোথা দিয়ে ভাই? জীবাণুটা তো পা দিয়ে ঢুকবে না, আমি বলেছি মুখের মধ্যে। গ্লাভস, ফলস সেন্স অফ সিকিউরিটি গ্লাভস। আমি গ্লাভস পরে একটা করোনা মানুষকে হাত দিলাম, তুললাম, সেই গ্লাভসটা পরেই আমার ঘাম বাড়াচ্ছে, মুছে দিলাম, কি লাভ? আমার মনে আছে যে আমার হাতে তো গ্লাভস আছে, গ্লাভস দিয়ে তো হাত দিয়ে তো ঢুকবে না, কিন্তু আমার হাতটা যদি খোলা থাকে তখন আমার মনে হবে আমি তো করোনা রুগী ধরেছি, তাহলে আমি হাতটা মুখে দেবো, এটা সবসময় মনে হবে। কিন্তু গ্লাভস পরলে এটা মনের থেকে চলে যাবে। 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ আমার অপরাধ হবে যেহেতু সরকার বলেছে, দেশ বলেছে এই মাস্ক। আচ্ছা আমেরিকা ইংল্যান্ডের লোকগুলো কি গরু গাধা? তারা মাস্ক পরেনি, তারা স্যানিটাইজেশন করেনি। যাদের বন্ধু বান্ধব পরিচিত একটু খোঁজ খবর রাখেন
আমার আমেরিকায় আমার এক ভাই আছে, বিস্তুত ভাই, তারা ওই আগের কথা বলছি, খাবার ডেলিভারি বাইরে দিলে একদিন পরে থাকতো প্যাকেট যাবে, সেটা ঘরে ঢোকাতো, প্রচুর প্রোটেকশন নিয়ে, নিজেদের প্রোটেকশন নিয়ে ঘরে ঢুকিয়ে সাবান জলে প্যাকেটটা রেখে দিত। ইংল্যান্ডে শাক সবজি সব প্যাকেজিংয়ে বিক্রি হয়, রেখে দিত, কিছুক্ষণ না ক ঘন্টা রাখার পর সেটাকে ধুয়ে রাখতো। এটা হচ্ছে ওদের দেশে। মলগুলো পরে যখন আমেরিকায় চলছে, লকডাউন চলছে, মলগুলোতে 7% ঢুকবে, নিজেই নেবে নিজেই দাম দেবে, দুজন একসঙ্গে অত বড় মলটায় ঢুকবে না, এরম সিস্টেম করে। তাহলে কেন? তাদের ভ্যাকসিন, তারা মাস্ক পরেছে, তারা স্যানিটাইজ করেছে, তারা সমস্ত কিছু করে, তাহলে ওদের ছড়িয়ে গেল কেন? মাস্কটা কিন্তু বলছেন সবাই খুব প্রোটেকশন, আমি মনে করছি আর মাস্ক পরার গভর্নমেন্ট বলছে খুব বেশি আটকাবে না, আটকানোর জায়গা নেই, তবে আমাদের মাস্ক পরতে হবে যতটুকু প্রোটেকশন হয়। স্যানিটাইজার তোমাদের পকেটে পকেটে দেখবো স্যানিটাইজার আছে, ফেলে দাও। কত পার্সেন্ট স্যানিটাইজারটার অ্যালকোহল আছে তুমি কি মেপেছো? তুমি মাপো, 90% তো বলেছি। তুমি যখন নিজের হাতে দিচ্ছ স্যানিটাইজারটা, তুমি হাতে লাগালে, তোমার পাশের এক বন্ধু বললো এই আমাকে একটু দে না, তুমি শিবের চন্দ্রমিত করে ফিচিক করে দেবে, কারণ নিজেরটা একটু বেশি নিলে বন্ধুটাকে একটু কম দিলে, আমারটা কে না। এবার কি করলে তুমি? এই এবার একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আমি প্রথম থেকে বলে আসছি, গত বছর থেকে বলে আসছি, হাত স্যানিটাইজার ফেলে দিন, হাত সাবান দিয়ে দেবেন। সাবানে একটা মানসিক ব্যাপার আছে, সাবানের ফেনা একটা বিষয়, সাবানের ফেনা আমার এখানে লেগে আছে মানে এত পর্যন্ত ফেনাটা গেছে, স্যানিটাইজার তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে সাবান এটা আর বলার দরকার নেই, মানে কিভাবে দেবে, এই 5 বার, এই 5 বার, এর মধ্যে 5 বার, এর মধ্যে 5 বার, এইটা 5 বার, এটা 5 বার, এই 5 বার, এই 5 বার, এত পর্যন্তই। এই যে 5 বার 5 বার, আমার বাবা অত ধৈর্য নেই, আমি অত ধুতেও পারি না, চেষ্টা করো যতটা ভালো করে সবকটা কর্নার পৌঁছে, নখ থাকলে নখ কেটে ফেলতে, নখ একটা কেটে দিই। তাহলে আমি যেখানেই যে বডিতে হাত দিই না কেন, এই ডাক্তারখানাগুলোয় বিগত 1 বছর ধরে আমার ধারণা কম করে 5000 করোনার মানুষ এই হ্যান্ডেলটা হাত দিয়েছেন, আমার ব্যক্তিগত ধারণা 5000 মিনিমাম, কারণ আমি কোনো সময় ডাক্তারখানা বন্ধ করি। যে মাটা নার্সিংহোম থেকে 2 দিনের বাচ্চা নিয়ে আসছে, হসপিটাল থেকে 4 দিনের বাচ্চা নিয়ে আসছে, এই মুহূর্তে কলকাতায় আমার বন্ধুরা বলছে যে কটা পেশেন্ট আসছে, সে ডেলিভারির জন্য আসুন, সে সিজারের জন্য আসুন, সে সার্জারির জন্য আসুন, সকলের করোনা পজিটিভ। আমার পাড়ার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো বালতিগিরির ওখানে, অ্যাক্সিডেন্ট হয়ে হাওড়া হসপিটালে গেল, কোভিড টেস্ট করলো, কোভিড পজিটিভ, তাকে পাঠিয়ে দিল ইএসআই। হয়েছে তার পায়ের এখানটা কেটে গেছে, তার স্টিচ করেনি, কিচ্ছু করেনি, স্টিচ একটা করেছে নাম মাত্র, সে 4 দিন ওইভাবেই পড়ে রইল, কারণ অ্যাক্সিডেন্টে সাডেনলি ধরা পড়লো করোনা, তার করোনার জন্য কিছু হয়নি। তাহলে আমরা সর্বত্র করোনা ভাইরাসটা আছে ধরে নিলে আমাদের হাতটাই মুখে টাচ করবে, এটা মাথায় রাখতে হবে। তার লিভিং বডির সর্বত্রই করোনা থাকতে পারে, কিন্তু ডেড বডিতে করোনা একটা টাইমের পর, ওই ভাইরাসগুলো যখনই মানুষটা মরে গেল, অক্সিজেন লাং দিয়ে পৌঁছচ্ছে না, আমার লাং দিয়ে আমার কোষে পৌঁছচ্ছে না, আমার মাইটোকন্ড্রিয়ায় এটিপি বলে একটি জিনিস আছে যে এনার্জি দেয়, সেটা সিনথেসিস হচ্ছে না, ভাইরাসগুলো সব মরতে শুরু করে। তাহলে অত প্লাস্টিক জড়িয়ে কেন দেওয়া হচ্ছে? প্লাস্টিক জড়িয়ে দেওয়ার কারণ তার যে ফ্লুইডগুলো, আমার কাশি, আমার থুতু মরে যাওয়ার পর তার পেচ্ছাপ, পায়খানা, বমি, যেগুলো যেগুলো গায়ে লেগে আছে, সেটাকে মুড়ে দেওয়া হচ্ছে। সমস্যা তোমরা তো, আমরা তো এইটুকু দেখছি, আমার বাস্তব একদম নিজের চোখে দেখা ঘটনা বলছি। আমার জেঠু মারা গেছেন এখানের একটা নার্সিংহোমে, একটা রবিবার রাত 2টোয় মারা গেছেন। সোমবার দিন সারাদিন কোনো বডি পায়নি, সারাদিন হিন্দুদের জানে সব শাঁখা পলায়, সব ভাঙতে হয়, সব সিস্টেম আছে। সোমবার দিন কোনো রিচুয়াল হয়নি। মঙ্গলবার দিন 12টা না 1টার সময় এখান থেকে নিয়ে গিয়ে 3:30 4টে এরকম হবে, আমরা বডিটাকে পেয়ে ওখানে বার্নিং ঘাটে নিয়ে যেতে পেরেছি। সারা যাতে মরে যাই, করোনাতে যেন না মরে। কারণ আমার বাড়ির লোক ডেড বডি পেতে, ওর ডেথ সার্টিফিকেট নিতে, এখন আমি ডেথ সার্টিফিকেট কমপ্লিট পাইনি, কিন্তু আমি খালি 3 বার পঞ্চায়েতে গেছি, 2 বার পঞ্চায়েতে গেছি, ডেথ সার্টিফিকেটের জন্য 3 বার গেছি শ্মশান ঘাটে শিবপুরে, ডেথ সার্টিফিকেট নিয়ে এইসব ছেলে খেলা হচ্ছে। কি গিয়ে দেখেছি আনন্দবাজারে, পরের দিন আমি যেদিন যেহেতু মারা যায়, পরের দিন দেখেছি আজকে ডেথ ছিল পশ্চিমবঙ্গে 68টা। আমি নিজে গিয়ে দেখেছি গতকালের 4খানা ডেড বডি পেন্ডিং পড়ে আছে শিবপুর ঘাটে।
বলেছে ওদের ভাষায় হচ্ছে ডোমেরা কালকে দাদা 29খানা আমরা বডি সারাক্ষণ, একটাই মেশিন চলছিল, সারাক্ষণ মেশিন চলেছে। সবাই জানে একটা পোড়াতে মোটামুটি 45 থেকে 50 মিনিট সময় লাগে, একটা মেশিন চলছিল। গতকাল 29খানা পড়েছে, আজকে 4খানা পড়ছে। আপনারটা পঞ্চম, চতুর্থটা মরে যাবে পোড়ানোর পর আমাদের পুরো স্যানিটাইজ করা হবে, তারপরে আপনাদের পঞ্চম। একটি আমতার ভদ্রমহিলা, বছর 24-25 বয়স হবে, একটি বউ কি মেয়ে জানি না, তার সঙ্গে একটি ছেলে আছে। আর তোমাদের মতো অভাগা দু একজন কেউ আছেন যারা ওই অ্যাম্বুলেন্সটা এটা চালিয়ে নিয়ে এসছেন, সবাই সকল 4 জন এসছেন। তাদের কি হয়েছিল? তাদের করোনা পজিটিভ হওয়ার পর আমতা হসপিটাল থেকে বলা হয়েছে আপনি ঘরে গিয়ে ট্রিটমেন্ট করুন। এবার ভদ্রমহিলা মারা যায়, পাশের বাড়ির জানলা পর্যন্ত খোলেনি। আমার নিজে চোখে দেখা যে 4টে ডেড বডি, তাদের বাবা মার কোনো সন্তানও সেখানে নেই। মারা গেলে কেউ পাশে থাকছে না, তার কারণ কি? এবং সেই ভদ্রমহিলা ডেড বডিটাকে নিয়ে এসছে, করোনায় এত কিছু ভালো ভালো কথা বলছি তো, নিয়ে এসছে প্লেন কাপড় জড়িয়ে। কেন ইমাজিন, পৃথিবীর কোনো দেশে এটা হতে পারে? একটা কাপড় জড়িয়ে ডেড বডিকে নিয়ে এসছে। সে ডোমদের বলছে আমি এত টাকা দিতে পারবো না, 2,500 টাকা দিতে পারবো না। বলছে না দিলে আপনি সাইড যান। মোট 10.5 থেকে 11,000 টাকা পড়েছিল এইখান থেকে বডিটা ডিসপোজ করতে। তাহলে এটা যে সরকারের দায়িত্ব নেই, সেই সরকার আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বোনদের দায়িত্ব নেবে, এটা আমার কখনো মন বলছে না। তাহলে আমাদের ডেড বডিও যদি ধরতে হয়, আমি নিজের চোখেই তো দেখলাম ডেড বডিটা খালি নার্সিংহোম থেকে যখন নামালো, তখন যারা নামাচ্ছে তারা পিপিই কিটটা পড়লো। কারণ কেন পড়লে পিপিই কিটটা? বলছে যে ওটা নাহলে নার্সিংহোম থেকে নামাতে দেবে। নামার পর ওরা বডিটাকে ঢুকিয়ে দিল, দিয়ে সব খুলে ফেললো, কারণ ওদের অত পিপিই কিট কেনার পয়সা নেই। পিপিই কিট একটা প্লেন মাস্ক করে ওরাই চললো বডি নিয়ে, ওরাই নামিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম, কি রে ভাই N95 বলছে, কি রে ভাই পিপিই কিট করছে। এ লোকগুলো তো কত বছর ধরেই করোনার বডি নিয়ে চলেছে। সেদিনই ডোমজুর থেকে 5খানা না 4খানা বডি গেছে। আমাকে বললে এই পার্বতীপুর থেকে এটা নিয়ে যেতে হবে, সদর থেকে এটা নিয়ে যেতে হবে, এরকম সব বলছিল, পরপর ফোন আসছে। তাহলে এই করোনা কিন্তু ছড়াবার একমাত্র রাস্তা ওই মুখ। এবং যেটা কমন হ্যাবিট, এই বামপন্থী আমাদের বুড়ো লোকগুলোর থেকেও এরা শিখেছে, একটা করে বাইরে বেরিয়ে এসে একটা করে বিড়ি ধরানো। বাইরে আমি কাজ ফাজ করে এসে হাত ফাত সাবান দিয়ে না ধুয়ে বিড়ি ধরানো কিন্তু অপরাধ, কারণ আমি ঢুকিয়ে ফেললাম ভাইরাস। আর কিছু কমন কোশ্চেন আছে। আমি ভ্যাকসিন নিয়ে যেটা বলছি, ভ্যাকসিন নিয়ে তোমাদের প্রশ্ন করবেই যে একটা ভ্যাকসিন হয়েছে আর একটা ভ্যাকসিন হয়নি, আমি কি করব? দিদিকে ফোন করো, দাদাকে ফোন করো, এটা বলার পর বলতে হবে আপনি জেনে নিন, কেউ যদি 16 সপ্তাহ পরেও ভ্যাকসিন নেয়, নাথিং হার্ম। কি ভ্যাকসিনটা? প্রথম ডোজটা হচ্ছে ভ্যাকসিনের প্রাইমারি ডোজ, সিঙ্গেল ডোজ যেটা। এবার দ্বিতীয় ডোজটা হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার মানে কি? বুস্টার মানে একটা জিনিসকে বুস্টিং করা, মানে এগিয়ে দেওয়া। আমার ফার্স্ট ভ্যাকসিনে বডির ইমিউনিটি করোনার এগেনস্টে যদি অ্যান্টিবডি 100-র মধ্যে 70 হয়ে থাকে, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যা রিসার্চ পেপার হয়েছে, দেখা যাচ্ছে 6, 8, 10 সপ্তাহ পরে ওই অ্যান্টিবডিটা কমতে শুরু করেছে। তখনই সেকেন্ড একটা ডোজ দিয়ে দিলে অ্যান্টিবডিটা আবার বেড়ে যাবে। জানে না, কারণ 1 বছরও এই পেপার হচ্ছে না। ওটা দুটো নিলেই ফাইনাল হয়ে যাবে, না প্রতি বছরে দুটো করে নিতে হবে, না প্রতি 5 বছরে একটা নিতে হবে। এটা এখনো যতক্ষণ না রোগটাই তো 1 বছর, তাহলে ভ্যাকসিনটাও বেশি দিনের না। এই টাইটার যদি অ্যান্টিবডি টাইটার কমে যায়, এবার ফার্স্ট ডোজ নেবার পর যে কোনো ভ্যাকসিনের একটা ডোজের থেকে একটা ডোজের তফাৎ হচ্ছে মিনিমাম 4 উইকস। 4 সপ্তাহ আগে দ্বিতীয় কোন একটা টিকা নেওয়ার পর একই দিনে মানুষ, আমরা যে বাচ্চাদের টিকে দিই, একই দিনে 6টা টিকে নিতে পারে, কিন্তু আজকের টিকে আজকে 2টো নিলাম, পরশু 3টে নিলাম, এরম চলবে। আজকে নিলে মিনিমাম 4 উইকস পরে সেকেন্ড ডোজ হবে। ওনারা যে টাইমটা দিয়েছিলেন প্রথমে 6 to 8 উইকস, আপনাদের 6 to 8 উইকস প্রথমে দিয়েছিলেন, 42 দিনে অনওয়ার্ডস নেবে যে অ্যাপসটা দিয়েছিল। 28 দিন প্রথমে, হ্যাঁ 4 to 6 উইকস, সরি 4 to 6 উইকস দিয়েছিল, ঠিক 4 থেকে 8 সপ্তাহের মধ্যে, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ মানে 28 দিন থেকে 42 দিনের মধ্যে। তারপরে ওনারা বললেন 42, 4 to 6 উইকস, 6 মানে 6 থেকে 42। তারপরে বললেন 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। এবার ওই শয়তানরা বলছে এবার 12 সপ্তাহ করে,
এবার 12 সপ্তাহটা ইংল্যান্ডের ল্যান্সেটে কটা পেপার বেরিয়েছে যে 12 সপ্তাহ 16 সপ্তাহ পরেও নিতে হবে। তবে এটা জেনে রাখুন, ভ্যাকসিন মারামারি করতে হবে, ভ্যাকসিন পরে নিতে হবে। ভ্যাকসিনের প্রোটেকশন, ভ্যাকসিন নিয়েও প্রচুর মানুষ মারা গেছে। প্রোটেকশন এখনো পর্যন্ত যা বলা হচ্ছে, অ্যাটলিস্ট দুটো ভ্যাকসিন নেবার পর যদি 2 উইকস হয়, দুটো ভ্যাকসিন কমপ্লিট করার পর যদি 2 সপ্তাহ ক্রস করে, তার কোভিডের খারাপ হয়ে যাওয়ার চান্সটা অনেক কমে যাচ্ছে। সংখ্যাটা, মৃত্যুর হারটা 0.4 সামথিংয়ে নেমে আসছে, অনেকটাই কমে যাচ্ছে। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, গত বছরে যে ডেথ রেট ছিল, এবছরে ডেথ রেট কিন্তু কম। তাতে অনেক লোক অনেক কথা বলেছে। ডেথ রেটটা কম মানে একটা খুব ভালো করে বুঝে নাও তোমরা, যে করোনা নিয়ে মানুষের মধ্যে ভয় কি, মরে যাও। করোনা মৃত্যুর হার কত এইটা কান খুলে শুনে নাও। প্রতি 100 জনে হার্ডলি 10 জনের বেশি এই নিউমোনিয়া বাড়াবাড়িটা হতে পারে। 10 জনের 100 জনের 10 জন বললাম, 10 জনের 5 জন আইসিইউতে ঢুকতে পারে, যেখানে অক্সিজেন স্যাচুরেশন, হাই ফ্লো অক্সিজেন, অমুকের ব্যবস্থা আছে। তার একটা ভেরি ফিউ পার্সেন্টেজ ভেন্টিলেটারে যেতে পারে, ফাইনাল যেখানে মৃত্যুর আগে বাইপার ভেন্টিলেটার এসব। তাহলে 10% বলছি খারাপ হওয়ার চান্স। এবার 10%টা কি, 100 জন কোভিড পজিটিভের মধ্যে হিসেব, আরটিপিসিআর পজিটিভ, কিন্তু সবাই জানে অ্যাসিম্পটোম্যাটিক 80%। তার মানে লক্ষণহীন 80 জন 100 জনের, তা 80 জন তো পরীক্ষাই করায়, 80 জনের তো পজিটিভ, তারা পরীক্ষাই করায়। তার মানে মোটামুটি 200 জনে দাঁড়াচ্ছে 10 জন খারাপ, 200 জনের দাঁড়াচ্ছে 5 জন একটু বেশি খারাপ, 200 জনের 1 জন 2 জন আর একটু খারাপ। তার মানে মৃত্যুর হারটা যে দেখানো হচ্ছে, গতবারে 4.5 না সামথিং ছিল, এবারে 2 পয়েন্ট সামথিং। আসলে মৃত্যুটা বেশি দেখছি হিউজ সংখ্যায় ট্রান্সমিশন বেড়েছে। ভারতীয় যে স্ট্রেনটা চলছে সেটার ভিরুলেন্স, ক্ষতি করার দিকটার থেকে ট্রান্সমিশন রেট অনেক বেশি, অনেক হু করে ছড়াচ্ছে। আমরা প্রথমেই বলেছিলাম অ্যাভারেজ হিসেব হচ্ছে একটা কোভিড পজিটিভ মিনিমাম 4 জনকে পজিটিভ, 4 জন পজিটিভ মানে পরে 16 জন। তাহলে গতবারে যদি 500 জন ছিল, এবারে আরেকটা কথা তোমাদের মধ্যে খুব চলছে, সেটা হচ্ছে ঢেউ ঢেউ ঢেউ, ওয়েভ, করোনা ওয়েভ। হোয়াট ইজ করোনা ওয়েভ? কেউ বলছে পুজোর পরে আসছে, এবারে অক্টোবরেও থাকবে, ঈদও গেল পুজোও গেল। ব্যাপারটা এরকম না। ওয়েভটা কি, ঢেউটা কি? ভাইরাস যখন আসতে শুরু করে, পিকে যখন ওঠে, তারপরে মানুষ খুব সচেতন হয়ে পড়ে। সচেতন হয়ে পড়ার পর কিছু লকডাউন, কিছু সচেতনতা, এবং ভাইরাস কিছুক্ষণ থমকে গিয়ে নিজেদেরকে মিউটেশন করে, নিজেদের কিছু এক্সট্রা অস্ত্র সজ্জা করে। সেই সময়টাকে একটা ওয়েভ নামে, এরপরে আবার সেকেন্ড ওয়েভ আছে, এটাকে বলছে সেকেন্ড ওয়েভ। কিন্তু আমি তোকে বলেছি ভাইরাস যাবে না, থাকবে। আর একটা কথা ভালো করে শুনে, পৃথিবীতে এ যাবৎকাল যত মহামারী হয়েছে, সে প্লেগ হোক, ইবোলা হোক, যে রোগের মহামারীর ডেথ রেট বেশি, সেই মহামারী তত তাড়াতাড়ি খতম হয়, শেষ হয়। এটা পৃথিবীর মহামারীর ইতিহাস বলছে। ইবোলায় 30%-এর ওপর ডেথ রেট ছিল, ইবোলা অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। সেইখানে এর ডেথ রেট কম, কিন্তু ট্রান্সমিশন রেট প্রচণ্ড। সেই জন্যই এই অনেক দিনের স্থায়িত্ব থাকবে। আর আরেকটা কি বলার, ব্লাডকে দিতে পারবে। প্রশ্নটা আগে ছিল মিনিমাম 4, কোভিড পজিটিভ হওয়ার পর মিনিমাম 4 উইক্সের আগে ব্লাড দিতে পারবে না, এখন সেটা 2 উইক্স করে দিয়েছে। কোভিড পজিটিভ হলেও তার 2 সপ্তাহ পরে সে ব্লাড দিতে পারে। আইসোলেশনে কদিন থাকতে হবে। ভাইরাসটা ম্যাক্সিমাম আমার লক্ষণ শুরু হওয়ার 10 দিন পর্যন্ত ছড়ায়, তারপরে আর ছড়ায় না। আগে বলা ছিল প্রথমে, আসলে সরকার পাচ্ছে না, প্রথমে বলা ছিল 2টো আরটিপিসিআর নেগেটিভ হলে সে বাইরে বেরোবে। তারপরে আইসিএমআর গাইডলাইন এলো, একটা আরটিপিসিআর নেগেটিভ হলে সে বাইরে বেরোবে। দুধ ছাই, অত পয়সাও নেই, বাদ দিয়ে দাও। 14 দিন পরে বাইরে বেরোবে, 21 দিন পরে। এখন মোটামুটি 10 দিন, বেটার হচ্ছে 14 দিন। যে কোভিড পজিটিভ সে আইসোলেশনে থাকবে, 14 দিন পরে সে বেরোবে। আমাদের এই রেড ভলান্টিয়াররা যদি সম্ভব হয় একটা স্যানিটাইজ করতে পারে। স্যানিটাইজ করার মেশিন দিয়ে স্যানিটাইজ করা বেশ খরচা সাপেক্ষ, সেটা টাকা পয়সা আমাদের তুলতে হবে। কীভাবে আমরা টিমটাকে সাজাবো সেটা আমাদের পরে ভাবতে হবে। আর আইসোলেশনের কথা বললাম, বুকের দুধ খাওয়া বাচ্চা বা প্রেগনেন্সিতে, গতকাল আমাকে একজন প্রশ্ন করেছিলেন, গতকাল না গত বছর, একজন মায়ের যদি বাচ্চা পেটে থাকে
তার করোনার সাবধানতা, সকলের সাবধানতা যা তারও তাই। করোনা একটা মায়ের পেটে থাকাকালীন বাচ্চা যদি হয়, বাচ্চারও পজিটিভ হবে, মায়েরও পজিটিভ হবে, ফ্যামিলির আমি বলেছি সবাই একটা পজিটিভ মানে সবাই পজিটিভ। আমি গত 2-3 দিনে দেখেছি 1 বছর 8 মাস বাচ্চা পজিটিভ, বাড়ির সবাই নেগেটিভ। 12 বছর বাড়ির দাদা পজিটিভ, ভাই 2 বছর 1 মাস নেগেটিভ, মায়েরা সব নেগেটিভ। এটা পরিষ্কার বলেছি যে 12 বছর সে পজিটিভ মানে সবাই পজিটিভ। বাচ্চাদের সুবিধা হচ্ছে 0 to 1 ইয়ার্স অলমোস্ট ডেথ নীল, খুব রেয়ার। করোনার সঙ্গে অন্যান্য অনেক কিছু রোগ জড়িয়ে গেলে এমনি যা মারা যায় মারা যায়। অলমোস্ট আপ টু 19 ইয়ার্স, 19 বছর পর্যন্ত কোমরবিডিটি মানে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কিডনি, লিভার এসব সমস্যা না থাকলে মৃত্যু হার খুবই কম। তাদের অনেকগুলো বৈজ্ঞানিক কারণ আছে, কিন্তু তোমরা জেনে রাখো বিপদের সম্ভাবনা ইয়াং জেনারেশনের খুবই কম। সেই জন্যই তো ভ্যাকসিন আপার লিমিট থেকে দিতে শুরু করা হচ্ছে, উপরে রেস থেকে। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, রেড ভলান্টিয়ারদের তাহলে আমি একদম লাস্ট ফাইনাল কথাটা বলে দিই, কি কাজ। রেড ভলান্টিয়ার যখন যাচ্ছে, ওই 3টে টিম করতে বলেছি, 3টে ভাবে যখন যাচ্ছে তাদের মাস্ক পরতে হবে। পিপি কিটের জন্য বেকার চাহিদা বাড়িয়ে ঝামেলা করে লাভ নেই। তাদের হাতে পালস অক্সিমিটার 3টে কিটে থাকবে, পালস অক্সিমিটার, থার্মোমিটার, ব্লাড প্রেশারের যন্ত্র, হার্টলে গ্লুকোমিটার। এইটা তার বাড়িতে গিয়ে পালস অক্সিমিটারে তাকে 5 মিনিট হাঁটিয়ে পালস অক্সিমিটার দেখতে হতে পারে। তাকে ইনফর্ম করতে হবে দিনে অন্তত 4 বার, 6 to 7 ডে অনওয়ার্ডস, 14 দিন পর্যন্ত তাকে খুব বিশেষ করে যেই 7 দিন থেকে খারাপ হলো খুব ভালো করে খবর রাখতে হবে। সরকারি বিভিন্ন অ্যাপসগুলো ছাড়া ভর্তি করা যাবে না, এটা ভালো করে শুনো না। কোভিড আমার পাড়াতেই পজিটিভ, তাকে এমনি হসপিটালে নিয়ে গেলে কেউ ভর্তি করতে পারবে না যদি কোভিড পজিটিভ হয়। আমাদের প্রথম কাজ হবে যাদের কোনো লক্ষণ আছে যে করেই হোক আরটিপিসিআরটা করান। আরটিপিসিআর যদি পজিটিভ হয় তার একরকম পদ্ধতি হবে ভর্তি, আরটিপিসিআর নেগেটিভ হলে তাহলে কি হবে? আমি তো বলেছি অল নেগেটিভ আর নন নেগেটিভ, তাহলে কি করবে? আমার পাড়াই আজকে একটা ঘটনা ঘটেছে, সে কি করতে পারে? যে কোনো হসপিটালে, মেজর হসপিটালে গেলে তাকে একটা অ্যান্টিজেন টেস্ট করা হবে এবং তাকে সিভিআর সারি ওয়ার্ড বলা, সিভিআর অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, সেই ওয়ার্ডে আইসোলেশনে ভর্তি করবে। যদি তার অক্সিজেন স্যাচুরেশন সেখানে অক্সিজেন দেওয়ার পরও দেখছে 90-এর তলায় রান করছে, তাকে একটা জায়গায় ভর্তি করার তারা চেষ্টা করবে। সেটা মেডিকেল কলেজ না পারলে আর জিগর ন্যাশনাল যেও, বিশেষ করে আইডি হসপিটালে অক্সিজেন কিন্তু সেখানে সাফিসিয়েন্ট দেওয়ার ব্যবস্থা আছে। এবার যখন তার অক্সিজেন স্যাচুরেশন কমবে সেই অনুযায়ী তাকে ট্রান্সফার করবে। এবার আমাদের এখানকার বুবাই 4র্থ রিপোর্টে কোভিড পজিটিভ হয় আরটিপিসিআর, বাকি 3টে রিপোর্ট নেগেটিভ ছিল বলে বুবাইকে আইসোলেশনে ভর্তি করেছিল ওই সিভিআর অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে। সেখান থেকে কোভিড পজিটিভ হওয়ার পর ট্রান্সফার করতে কোভিড ওয়ার্ডে বেশ সময় লেগেছিল, ওখানে বেড ফাঁকা হয়েছে তারপরে। এটাই ভর্তির পদ্ধতি। কেউ যদি প্রাইভেটলি ভর্তি হতে চায় অনেক বেশি খরচা, সঞ্জীবন থেকে শুরু করে এগুলো প্রাইভেট নার্সিংহোম কিছু কিছু ভর্তি করছে। তাহলে আমাদের কাজ কী হবে? অনেকেরই ধারণা একটু অক্সিজেন দিয়ে আমরা রেড ভলান্টিয়ার লোকটাকে বাঁচাই। মনে রাখবে, তুমি ভালো করতে গিয়ে তোমার খারাপ রেড ভলান্টিয়ারদের গ্রুপে বা তোমার নিজস্ব খারাপ না, তুমি একটা মানুষকে অক্সিজেন দিয়ে কি করতে পারো, কতটা অক্সিজেন দিতে পারো, কতটা অক্সিজেন তুমি জোগাতে পারো। একটাই আমাদের বক্তব্য, আমার বক্তব্য, সেটা হচ্ছে অক্সিজেন ঘাড়ে করে নিয়ে যাওয়া। যদি ছোট অক্সিজেনের কন্টেনার হয় সেটা সুবিধে, কিন্তু তার খরচা বেশি হয়ে যায়। বড় অক্সিজেন কন্টেনার হলে তবু সুবিধে। অক্সিজেন কন্টেনার দিয়ে তোমাকে ওই টাইমটা তুমি তাকে অ্যালাউ করবে। দেখুন, আপনাকে তোমরা তাকে সাহায্য করতে পারো। ওই অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে গভর্নমেন্টের যে অ্যাপসটা আছে তাতে তার নাম এন্ট্রি করে যতক্ষণ তার অ্যাম্বুলেন্সটা না আসছে তবে না, ভাই আজ রাত্রিটা সামনে দাও, কাল সকালে আমি ব্যবস্থা করবো, ওসব ন্যাকামো করে দাও। আমি ততক্ষণ আপনাকে অক্সিজেনটার ব্যবস্থা করতে পারি, কারণ আমাদের পয়সা কেউ দিচ্ছে না। আমাদের কেউ পয়সা, আমাদের এমএলএ এমপি থেকে কেউ এখনো টাকা দেয়নি। রেড ভলান্টিয়ারদের টাকা দিচ্ছে, টাকা দেয়নি, তাহলে আমরা পাবো কোথেকে? আমার ভিক্ষে করে আনতে হবে। তাহলে এবং পেশেন্টটা যদি ওই 82-84 থেকে তুমি অক্সিজেন স্যাচুরেশন থেকে শুরু করে 90 করো, তুমি অক্সিজেন তুলে দিলেই সেটা 82 থেকে 80-তে নেমে যাচ্ছে, তাহলে তো তুমি তার মৃত্যুর কারণ হয়ে যাবে। তুমি অযথা তাকে ডিলে করিয়ে দিবে। তোমার ফার্স্ট হচ্ছে আপনি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। আপনাকে তুমি বড় একটা অ্যাম্বুলেন্স গাড়ি কেউ কিন্তু পাবে না, খুব রেয়ার। ওই অর্পণ একটা জোগাড় করে দিয়েছিল, 2-1 জনের রেড ভলান্টিয়ারদের কারকে কে এটা ক্যারি করছে কোভিড জেনে। নইলে নর্মাল পেশেন্ট যদি কেউ ভর্তি হতে চায়
তাকে প্লেন বাসে গিয়ে শিয়ালদায় নেমে টোটো করে গিয়ে হসপিটালে যেতে হচ্ছে। দুবাইকে আসতে হয়েছে, কোনো না উবের কোনো গাড়ি যাবে না, কেউ এখান থেকে যাচ্ছে না, ওখান থেকে কেউ আসছে না। দুবাই এনআরএস থেকে শিয়ালদার মৌলালিতে এসছে, মৌলালি থেকে বাসে করে এসছে সাঁতরাগাছি থেকে এমনি নর্মাল পার্সনের মতো উবেরে এসছে, নইলে কেউ নেবে না। তাহলে আমরা কি করতে পারি? ওই অ্যাম্বুলেন্সের যদি আমরা কানেকশন করে দেবো, এই কথা আমরা ফালতু মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের সামর্থ্য ক্ষমতা নির্দিষ্ট, আমরা ওইটুকুই করতে পারি। এবার অক্সিজেনের সম্বন্ধে বলি। অক্সিজেন আমার সঙ্গে, মহাদেব কোথায় গেল? অক্সিজেন আমার সঙ্গে যেটা একটা গতকালের টয়ের কথা হয়েছে, টয়দা বলেছে হ্যাঁ আমি জোগাড় করে দিতে পারি। 16,000 টাকা ওই কত লিটারে বললো, বড় কন্টেনারটার দাম। যদি না দাম নাও, ভাড়া খুব কম, সেটা ভাড়ায় পেলে এবার অক্সিজেন রিফিলিংয়ে ওদের 300 টাকা নিচ্ছে। সম্ভবত দক্ষিণ বাড়ির ওই ইকো গ্যাস নাকি ওইটা থেকেও রিফিলিং হচ্ছে, আমি শুনেছি, সেটা জানি না। এই অক্সিজেনটা আমি বলছিলাম আমাদের পাড়ায়, এটা বলেছিলাম, এখন আমাদের পাড়ার ছেলেদের সঙ্গে বসা হয়নি,